৭১-ও পারে নাই। 2024 সালে এদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে, ফ্যাসিবাদী ভিনদেশী শক্তি পরাভূত হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। খুব ভালো করে মনে রাখতে হবে, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হলো যারা ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য, বিদেশি শক্তির আধিপত্য প্রতিষ্ঠার জন্য ভিনদেশী ক্রীড়নক এবং দালাল হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে ভূমিকা পালন করে। আরেক ভাগ হলো দেশপ্রেমিক জনতা, যারা বাংলাদেশকে স্বকীয় মর্যাদায়, আত্মমর্যাদা নিয়ে নিজের পায়ে বুক টান করে দাঁড়াবার জন্য বাংলাদেশের পক্ষে যারা ভূমিকা পালন করে। কাজেই এই দুই পক্ষের লড়াইয়ে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী হতে হবে, দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে এবং ভিনদেশী ক্রীড়নক শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। বিগত 50 বছর আগে যখন 1975 সালের 15ই আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের পরিবার সহ তার হত্যাকাণ্ড গঠিত হয়, সেই হত্যাকাণ্ডের পরে কেন হয়েছিল 75-এর 15ই আগস্ট? ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। 75-এর 15ই আগস্টের জন্য শেখ মুজিবুর রহমান সাহেবের একদলীয় বাকশালী স্বৈরতান্ত্রিক রাজনীতি তার জন্য দায়ী ছিল। 71 থেকে 75 সাল পর্যন্ত বাংলাদেশে 30,000 মায়ের কোল খালি করেছিল বাকশালীরা। 71 থেকে 75 পর্যন্ত গোটা বাংলাদেশ গুম খুন হত্যাকাণ্ডের বাংলাদেশে পরিণত হয়েছিল। 74-এর দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মরেছিল, এমনকি মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে মানুষ উচ্ছিষ্ট ভোগ করে ডাস্টবিনগুলোতে মানুষ কুকুর এবং কাকের সাথে লড়াই করে নিজের জীবন রক্ষা করবার জন্য উচ্ছিষ্ট ভোগ করেছিল। এই সব কিছুর পরিণামেই ঘটেছিল 1975-এর 15ই আগস্ট। কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম 75-এর 15ই আগস্টের সময় তারপর এই শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়ায় ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। 75-এর 15ই আগস্টের পর শেখ হাসিনার সেই ঘোষণা, এটা শুধুমাত্র তার মৌখিক কোনো কথা ছিল না। পরবর্তী শেখ হাসিনার 50 বছরের রাজনীতি পর্যবেক্ষণ করলে বোঝা যায় 50 বছর যাবৎ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার রাজনীতি করেছে। আর এই প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে তিনি বাংলাদেশকে বিভক্ত করেছেন, বিভাজিত করেছেন। বিভাজনের রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতির মূল হাতিয়ার। মানুষকে ট্যাগ দিয়ে, যাকে তাকে যখন তখন রাজাকার, স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে বাংলাদেশকে সে তার বাবার তালুকে পরিণত করেছিল। আওয়ামী লীগকে বানিয়েছিল মুক্তিযোদ্ধা তৈরি করবার একটা অটোমেটিক মেশিন, যেই মেশিনের এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে ঢুকলেও বের হলেও 71-এর যে কোনো রাজাকার আপনা আপনি ভাবে মুক্তিযুদ্ধে পরিণত হতো। চ্যালেঞ্জ করে বলতে পারি, তার আমলে যত মানুষকে মুক্তিযুদ্ধের সনদ দেওয়া হয়েছে যদি যাচাই করা হয় এর অর্ধেক রাজাকার বের হবে। এভাবেই জাতিকে বিভক্ত করে, বাংলাদেশকে বিভাজিত করে বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়াই ছিল তার রাজনীতির মূল হাতিয়ার। আমরা দেখেছি তার আরেকটা হাতিয়ার ছিল বাংলাদেশকে একটি ভারতের, সুস্পষ্টভাবে নাম নিয়ে বলতে চাই, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা, এটাই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। 2024 সালের জুলাই আগস্টের বিপ্লব তার সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। জুলাই আগস্টে 4 কোটি ছাত্র জনতা যখন তাদের অধিকার আদায়ের জন্য তারা মাঠে নেমেছিল, তারা চেয়েছিল ন্যায্য অধিকার। ন্যায্য অধিকার চাইতে যাওয়ার পর যখনই সরকার, তৎকালীন সরকারের তাদের মনোপুত হয়নি আন্দোলন, দাবি মনোপুত হয়নি, সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী এদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এদেশ
বাংলাদেশের ছাত্র জনতা এবার শেখ হাসিনার সেই ট্যাগ দেওয়ার, মানুষকে খারাপ অবিদায় বিভূষিত করবার ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে 4 কোটি ছাত্র জনতা একসঙ্গে গৌরবদীপ্ত স্লোগানে গোটা বাংলাদেশ প্রকম্পিত করে তুলেছিল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। এইভাবে শেখ হাসিনার দীর্ঘদিনের ট্যাগ দেওয়ার রাজনীতি মাঠে মারা খেয়েছিল এবং সেদিনই শেখ হাসিনার বাংলাদেশ থেকে তার ক্ষমতার মরণ ঘটেছিল, পতন ঘণ্টা বেজে গিয়েছিল। এরপরে শেখ হাসিনা বিগত বছরের পর বছর ধরে তার ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারদেরকে হাতুড়ি লীগ আর হেলমেট লীগে পরিণত করে বাংলাদেশের প্রতিটি ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক আদর্শকে পেশি শক্তির মোকাবেলার মাধ্যমে দমন করার পায় তারা চালিয়েছে। বাংলাদেশের কোথাও কোনো জায়গায় কোনো একটি ইসলামী সংগঠন, কোনো একটি ইসলামপন্থী দল 15 বছরে নির্বিঘ্নে কোনো একটি রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে নাই। কোথাও একটি মিছিল করা যায় নাই, একটি সমাবেশ করা যায় নাই। যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করার আগে শেখ হাসিনা এবং তার লেসপেন্সারদের কাছে দাসখত দিতে হয়েছে, তাদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে গোলামির চুক্তি করে তারপরে সেখানে সমাবেশ করতে হয়েছে। বাংলাদেশে 15 বছর যাবৎ মানুষের কোনো মৌলিক অধিকার বলতে কিছুই ছিল না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অপার কৃপায় 2000 দামাল সন্তানের রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে। শেখ হাসিনা যেই প্রতিশোধের রাজনীতি শুরু করেছিল, আমি বলি শুধু বাংলাদেশ থেকে নয়, স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে। আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে। কারণ সে বহু আগেই বলেছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে সে ক্ষোভ প্রকাশ করে বলেছিল, 15ই আগস্ট 75 সাল ধানমন্ডির 32 নম্বরে তার বাবাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল তার লাশ। 2 দিন পর্যন্ত লাশ পড়েছিল। এত বড় আওয়ামী লীগের সংগঠন, এত হাজার লক্ষ লক্ষ কর্মী, কেউ তো এগিয়ে আসে নাই অন্তত 32 নম্বরে সেই তার বাবার মৃত লাশটাকে সেখান থেকে নিয়ে সম্মানজনকভাবে দাফন করার জন্য। সেই দিন থেকে শেখ হাসিনা এই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করবার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে। 75-এ শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করার পর আওয়ামী লীগই ক্ষমতা দখল করেছিল এবং আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবকে হত্যা করে তার ক্ষমতার মস্তদে তারা আসীন হয়েছিল। এই জন্য আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বুদ্ধিমান ঠান্ডা মাথার মানুষ থাকেন, কথাগুলো সুচিন্তিতভাবে বিশ্লেষণ করবেন যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের কাছ থেকে, দেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেনি, প্রতিশোধ গ্রহণ করেছে সবচেয়ে বেশি আওয়ামী লীগের কাছ থেকে। সে এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে, আগামী 50 বছর জন্য কেউ বাংলাদেশে আওয়ামী লীগের নাম মুখে নিতে লজ্জাবোধ করে। এদেশে এমন নিকৃষ্ট দৃষ্টান্ত শেখ হাসিনা উপস্থাপন করে গেছে আওয়ামী লীগের সভানেত্রীর আসনে বসে, যে আগামী 50 বছর আওয়ামী লীগের নাম নেওয়া বাংলাদেশের মানুষের জন্য লজ্জার বিষয় হবে। বাংলাদেশে আমরা অনেক নেতার পতন দেখেছি, অনেক রাজনৈতিক দলের ক্ষমতা ছাড়তে দেখেছি। 1990 সালে গণ অভ্যুত্থানের সামনে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করার পর তিনি তার সদল বলে কারারুদ্ধ হয়েছেন, বছরের পর বছর জেলখানার ঘানি টেনেছেন, কিন্তু দলীয় নেতা কর্মীদেরকে জাতির সামনে লজ্জিত করে তিনি কাপুরুষের মতো পালিয়ে যান নাই।